দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের আরেকবার ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে। দর্শক, সেই কোটা আন্দোলনে একে একে মৃত্যুর মিছিল কিন্তু দীর্ঘই হচ্ছে। খালি হচ্ছে মায়ের কুল, ভালোবাসার মানুষ হারাচ্ছে তার প্রিয়জনকে, বাবা হারাচ্ছে তার সন্তানকে, মা হারাচ্ছে তার আদরের দনকে। কিন্তু তাতে কি আসে যায় রাজনীতিবিদদের? ক্ষমতাই যে সবচেয়ে বড়। অন্তত দেশের সকল রীতিনীতি, গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে ক্ষমতাই হয়ে উঠেছে রাজনীতিবিদদের কাছে এখন সবচেয়ে মুখ্য বিষয়। অন্তত সরকারি দলের যে আচরণ এবং দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ড আজকে এতদিন থেকে আন্দোলন এভাবে চলছে এবং প্রতিদিনই মৃত্যুর মিছিল পড়া হচ্ছে। আপনারা জানেন সেই কোটা আন্দোলনে সম্প্রতি গত পরশুদিন সর্বমোট 7 জন মারা গিয়েছিল। গতকালকে সর্বমোট 26 জন আন্দোলনকারী, এবং আজকে সর্বশেষ আপনারা জানেন সরকার সব ইন্টারনেট সুবিধা বন্ধ করে দিয়েছে এবং সব ধরনের পত্রিকা ও কোনো ধরনের আপডেট দিতে পারতেছে না। দেশের ওয়েবসাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এটার প্রেক্ষাপটেও আমি জানি না প্রথম আলো এবং বিবিসি কিছু আপডেট তারা দিচ্ছে, তবে আপডেটগুলো খুব সীমিত আকারে এবং জাস্ট হেডলাইনটাই তারা ব্যাখ্যা করার চেষ্টা করছে তাদের আপডেটে। তেমনি একটি খবর দিয়েছে প্রথম আলোতে, আজকে শুক্রবার সকালে রাজধানীতে সংঘাতে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এটা শুধু রাজধানীর কথা তারা বলছে, অন্যান্য জেলার কথা তারা এখানে বলতে পারেনি। বিকজ আপনারা জানেন দেশের সরকার তাদের সন্ত্রাসী এবং অবৈধ কার্যক্রম পরিচালনা করার জন্য তারা ইন্টারনেট সুবিধা বন্ধ করে দিয়েছে। তবে ইন্টারনেট সেবা যতক্ষণ পর্যন্ত খুলে দেওয়া না হবে ততক্ষণ আমি মনে করি মানুষের মধ্যে আরেক ধরনের গুজব সৃষ্টি হতে পারে। যখন যা বলবে তখন তারা তাই বিশ্বাস করবে। যাই হোক, আজকে যেহেতু প্রথম আলো এবং বিবিসিতেও আমি দেখলাম, কাজেই এটা অথেন্টিকেটেড নিউজ। সেই প্রথম আলো তার আপডেটে বলেছে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে রাজধানীতে আজ আরও 3 জন, অর্থাৎ 7 আর 26 33, আর এই 3 জন যদি যোগ হয় তাহলে 36 জন। যদিও আমি আগেই বলছি আজকের এই 3 জন শুধু ঢাকা শহরেই 3 জন, তবে সারা দেশে আমরা যে খবর পাচ্ছি, আমি একটু আগে দেখলাম কিশোরগঞ্জে সংঘাত হয়েছে, আপনার এই যশোরে সংঘাত হয়েছে, আর বিভিন্ন জেলা থেকে সংঘাতের খবর আমরা পাচ্ছি। এবং ঢাকা শহরে আপনার মিরপুর 10-এ গতকালকে আপনারা জানেন যে আওয়ামী লীগ সভা করার চেষ্টা করেছিল, আন্দোলনকারীদের প্রতিনিধিদের মুখে তারা সেখানে সভা থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। আজকে সেই একই জায়গায় আমরা দেখছি আবার আন্দোলন সমাবেশ হচ্ছে। এই প্রশ্নটা থেকেই যায় দর্শক, এই যে মিছিলগুলা, মৃত্যুর মিছিলটা দীর্ঘ হচ্ছে, এই যে যুবকরা মারা যাচ্ছে এর জন্য দায়ী কে? আমরা সেই দায়ীটাকুটার ব্যাখ্যায় পরে আসছি দর্শক। তবে তার আগে আমরা দেখে নেই আজকে প্রথম আলো যে আপডেটটা দিয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতের ঘটনায় আজ শুক্রবার রাজধানীর রামপুরা বাড্ডা এলাকায় 3 ব্যক্তি নিহত হয়েছেন, হাসপাতাল সূত্রে তথ্য নিশ্চিত করেছে। নিহতরা হলেন আব্দুল গনি, রাকিব আর রাসেল। আব্দুল গনি 45, রাকিব 22। আজ দুপুর 2টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা শেষে 2:20 তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যদিকে রাসেলকে মৃত ঘোষণা করা হয় রামপুরা ফরাজি হাসপাতালে। আব্দুল গনিকে বাড্ডা থেকে হাসপাতালে আনা হয়। ছেলে আলামিন বলেন, তার বাবা গুলশানের একটি হোটেল স্যানিটারি মিস্ত্রির কাজ করতেন। আজ সকালে উত্তর বাড্ডার বাসা থেকে বের হন, পরে তারা গুলিবিদ্ধ হওয়ার খবর পান। কোটা সংস্কার, দেশ জুড়ে বিক্ষোভ, সংঘর্ষ, গুলি, নিহত 27। এই 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 আপডেটটা দর্শক এখনই আসছে, এই কয়েক মিনিট আগে আসছে, আমি দেখতেছি। সর্বাত্মক অবরোধে দেশ প্রায় চল, ঢাকায় 19, ঢাকার বাহিরে 8 জন মারা গেছে, আহত প্রায় 1,500। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীকে সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার ঢাকা শহর, এটা অবশ্য গতকালকের খবর দর্শক। যাই হোক, আমি আজকের যেটা শুক্রবারের সকালে ঢাকা শহরে আপডেট হচ্ছে আপনার সর্বমোট 3 জন, এবং সারা দেশের এটা খবর নয়, আমি আগেই বলছি। যাই হোক দর্শক, আমরা ধরেই নিতে পারি আরও মৃত্যুর খবর আসবে এবং তরুণ তাজা প্রাণ জ্বরে যাবে। এখন একটা একেবারেই বেসিক মানে খামখেয়ালিপনা, কেন আদালত এটা অতি উদ্যোগী হয়ে এই ধরনের আদেশকে তারা বহাল রাখলো? যখন প্রধানমন্ত্রী 2018 সালে তিনি বাতিল করলেন, সেটা কেন তারা এই মুক্তিযোদ্ধা নামের যে কয়েকজন আসলো তারা কাণ্ডজ্ঞানহীনভাবে বিচারকরা এই কাজ করছেন? আমি বলবো
বিচারকদের ব্যাপারে যেহেতু আদালতে বিচারাধীন, কথা বলতে গেলেও তো বলা হবে যে আদালতের অবমাননা হয়ে যাচ্ছে, কিন্তু সেই বিচারকরা কি রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করতে পেরেছেন? সেই বিচারকরা কি তাদের উপর অর্পিত দায়িত্ব রাষ্ট্রের কল্যাণে কাজে লাগিয়েছেন? এই বিচারকরাই তো রাত্রেবেলা আদালত বসিয়ে, রাত 8টার সময় আদালত বসিয়ে অনেককে সাজা দিয়েছেন, দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে সিদ্ধান্ত দিয়েছেন। সব প্রণোদিত হয়ে বন্ধের দিন আদালত করেছে এই আদালতের বিচারকরাই। এই বিচারকরা তাহলে কি সরকারের ইন্ধনেই তারা এটা বহাল করেছিলেন? কেন আদালত এই ধরনের একটা রায় দিল, তাও আবার রিভিউয়ের ডেট দিয়ে দিলেন তারা আগস্টে, যখন এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হলো? কেন তারা এই ধরনের রিভিউয়ের জন্য এত অপেক্ষা করতে হলো? যে আদালত রাত্রেবেলা অফিস করতে পারে, সেই আদালত কেন সরকারের ইন্ধনেই কাজ করলো? এই মৃত্যুর দায় কে নেবে? এখন বলা হচ্ছে রবিবারে সেটা লিভ টু আপিল হবে, এবং সরকার বলছেন তারা হাইকোর্টের রায় বাতিল চাইবেন। এবং যেটা আসছে মিডিয়া আমরা দেখলাম, আওয়ামী লীগ এবং সরকার বলছে তারা 20% কোটায় রাখার পক্ষে থাকবেন এবং 80% মেধায় নেওয়ার কথা বলবেন। হয়তো আমরা ধরে নিতে পারি সেটাই আদালত দিবেন, কারণ বর্তমানের আদালত হচ্ছে লাল ভবনের ফিতায় নিয়ন্ত্রিত হয়। সেই আদালতের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই। সেই আদালতকে বসে থাকতে হয়েছে সরকারের কাছ থেকে ইশারা পাওয়ার জন্য, তার এই লিভ টু আপিলের শুনানি এগিয়ে আনার জন্য। কিন্তু মাঝখান দিয়ে জ্বরে গেছে প্রায় 40টি তরুণ তাজা প্রাণ। এই 40টি তরুণ তাজা প্রাণ কিন্তু বয়স্ক মানুষ নয় দর্শক, এদের বয়স বেশিরভাগেরই 20 থেকে 24 বা 25। এরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দেশের ভবিষ্যৎ। এদের সামনে অনেক স্বপ্ন। এরা একদিন আইনস্টাইন হবে, এরা একদিন স্টিফেন হকিন্স হবে, এরা একদিন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস হবে। এদের চোখের সামনে অনেক স্বপ্ন। এরা বিশ্ব জয় করবে, মহাকাশ জয় করবে। সেই উচ্চশিক্ষার জন্য আসা। এমন কিছু করুণ মৃত্যু হয়েছে দর্শক, সেই রংপুরের আবু সাইদের কথা। বাবা বলছিলেন তার ছেলে নাকি টিউশনি করে তার পড়ালেখার খরচও চালায়, আবার পরিবারকেও চালায়। টিউশনি করে টাকাটা বাসায় দিলে তার বাবা চাল কিনেন পরিবারের অন্য সদস্যের জন্য। সেই আবু সাইদ চাঁদ যখন আমাদেরকে শিখিয়ে গেল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে। নিশ্চয়ই আপনারা দেখেছেন সেই ভিডিও। সে একা দাঁড়িয়েছিল, সে তো দলবল নিয়ে ওই জায়গায় ছিল না। পুলিশ কেন ঠান্ডা মাথায় খুন করলো? সরকার কি সেই পুলিশকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করেছে, অ্যারেস্ট করেছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে? আবার প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ এসে কালো কাপড় পরে এসে বনিতা করছেন, এক ধরনের প্রতারণা করছেন মানুষের সাথে। আবার আলোচনার কথা বলছেন। অন্যদিকে বিজিবি মোতায়েন করেছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে পুলিশ বিজিবির র্যাবের নিয়ন্ত্রণে। সেনাবাহিনীকেও মোতায়েন করছেন। তাহলে আলোচনার কি দরকার? আপনি যদি জোর করে আপনার ক্ষমতাকে ধরে রাখার জন্য আপনি এই কাজ করতে থাকেন, তাহলে এখান তো আর আলোচনার প্রস্তাব দেওয়ার কি দরকার? তবে এই দায়িত্বজ্ঞানহীন রাজনীতি এবং ক্ষমতার লোভ, এবং আমি এই কথাটা প্রায় বলি দর্শক, এক মহিলার ক্ষমতার লোভ আজ রাষ্ট্রকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে। রাষ্ট্র আজ হারিয়েছে তার গতিপথ, মানুষ হারিয়েছে তার স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি। মানুষ আজ বিভৎস বিভীষিকাময় এক নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করছে। ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে, সাংবাদিকদের কাজ করতে না দিয়ে, ফোন লাইন বন্ধ করে দিয়ে নির্যাতন করা হচ্ছে মধ্যযুগীয় কায়দায়, মধ্যযুগীয় বর্বরতায় তাদের উপর নির্যাতন চালাচ্ছে এই সরকার, এই ফ্যাসিবাদ একদলীয় বাকশালী রিজিম। আমরা সরকারকে টু লেট হওয়ার আগেই অনুধাবন করার চেষ্টা করব মানুষের মনের ভাষা। ভালো থাকবেন দর্শক, কথা